প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস এখন জিওমেট্রি, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সিলেবাসের উপরে, এই কোর্সের উপরে আমরা এর আগে 3টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ত্রিমাত্রিক জ্যামিতির কিছু সূত্র তোমাদেরকে আমরা দেখিয়েছি। আজকে এই অধ্যায় থেকে কয়েকটা অঙ্ক আমরা দেখে আজকে এই অধ্যায় থেকে আমাদের বিদায় নেওয়ার ইচ্ছা আছে। তারপরে আমরা আরও 3-4টা অধ্যায় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তাহলে একটু দেখো তোমরা। আমরা গত ক্লাসে তোমাদের একটা সূত্র এরকম পড়েছিলাম। ধরো পি x1 y1 z1 কিউ x2 y2 z2 হলে পি কিউ রেখার দিকানুপাত, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে তাদের দিকানুপাত কিভাবে আমরা পাবো? আমরা বলছি দিকানুপাত x2 - x1 y2 - y1 z2 - z1, অথবা x1 - x2 y1 - y2 z1 - z2। দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা দিকানুপাত বের করতে পারব। কার দিকানুপাত? পি কিউ রেখার দিকানুপাত, পি এবং কিউ বিন্দুর সংযোজক রেখার দিকানুপাত। এই সূত্রটা আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছি। এখন আজকে আবার আমরা আলোচনা করছি এই কারণে যে আমরা একটু পরেই এই সূত্রের অঙ্ক আমরা করব। ঠিক এই দিকানুপাত এ বি সি দিকানুপাত বিশিষ্ট রেখার দিক কোসাইন নিয়ে আমরা আলোচনা করছি। দিক কোসাইন হলো কোনো একটি রেখা অক্ষত্রয়ের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সাথে যে কোণ উৎপন্ন করবে, যে কোণগুলো উৎপন্ন করবে তাদের কোসাইনের মানকে দিকানুপাত বলা হয়। যেমন কোনো রেখা এক্স অক্ষ জেডের সাথে যদি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে তাহলে দিক কোসাইন হবে কস আলফা, কস বিটা, কস গামা। তাহলে দিকানুপাত যদি দেয়া থাকে তাহলে আমরা দিক কোসাইন আমরা কি? দিক কোসাইন মনে করো এল যদি হয় তাহলে এ এখান থেকে যে কোনো একটা অনুপাত নিয়ে আসবো, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এম যদি হয় আমাদের, এম ধরতে পারি আমরা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে এন যদি হয় আমাদের, এন হইল সি, সি এর নিচে আসবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দিকানুপাতের 3টা মান এর নিচে তাদের বর্গের সমষ্টির বর্গমূল আসবে, বি এর নিচে বর্গের সমষ্টির বর্গমূল, সি এর নিচে বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে তাদের সংযোজক রেখার দিকানুপাত আমরা বের করতে পারি। আর দিকানুপাত যদি দেয়া থাকলে তাহলে আমরা দিক কোসাইন বের করতে পারবো। আমরা দেখে নাও এই সূত্র। গত ক্লাস যদি তোমরা ফলো করে থাকো, গত ক্লাসও এই সূত্রগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। এখন আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আবার একটু লিখে দিচ্ছি, একটু পরে এই সূত্র আমরা অঙ্ক করব।
তারপরে আবার একটা সূত্র আছে তোমার cos থিটা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ থিটা, তাদের দিকানুপাত যদি তোমার L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এই হলো এই যে দিক কোসাইন দেয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। সেখান থেকে আমরা লম্ব হওয়ার শর্ত L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট রেখার রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, আচ্ছা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0 হলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। cos 90 ডিগ্রির মান 0 হবে, তাহলে সেই ক্ষেত্রে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটা হলো লম্ব হওয়ার শর্ত। L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত, এটা হলো তাদের লম্ব হওয়ার শর্ত। তারপরে আবার আছে তোমাদের L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। L1 by L2 equal to M1 by M2 N1 by N2। এই রকম ক্ষেত্রে এই দুইটা শর্ত আমাদের জানা লাগবে। লম্ব প্রমাণ করতে বললে আমরা L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 আমরা বের করব, বের করলে সমষ্টি যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এই দুইটি রেখা পরস্পর লম্ব হবে। ঠিক আবার এই অনুপাতগুলো বের করলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে তারা পরস্পর সমান্তরাল হবে। এটা হলো যদি দিক কোসাইন দেয়া থাকে সেই ক্ষেত্রে। আবার দিকানুপাতের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা সূত্র আমরা তৈরি করতে পারবো। A1 B1 C1 এবং A2 B2 C2 দিকানুপাত বিশিষ্ট রেখার দিক কোসাইন L, মনে করো L সমান আমরা বলবো এত এত দিক কোসাইন, এত এত রেখা বিশিষ্ট সরলরেখার দিক কোসাইন L1 যদি আমরা বলি
তাহলে a1 বাই √a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার m1 হলো b1 এখানে হবে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার n1 হবে c1 রুট a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার। এরকম দিক কোসাইন a1 b1 c1 এর দিক কোসাইন হলো এগুলো এই রেখার। আবার ওই রেখার দিক কোসাইন হবে l2 হবে a2 রুট a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। m2 হবে এখান থেকে একটা b2 নিয়ে আসবো, b2 নিয়ে এসে a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। n2 নিয়ে আসবো c2 হলে a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এই তাহলে সেক্ষেত্রে এবার আমরা এই সূত্রগুলো এর আগে আমরা একটু আগেও আমরা দেখিয়েছি, এখন আমরা দেখাবো এত দিক অনুপাত বিশিষ্ট দিক কোসাইন। এবার মধ্যবর্তী কোণ থিতা হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিতা হলে থিতা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই সূত্র আমরা গত ক্লাসে প্রমাণ দেখিয়েছি। আমরা প্রমাণ করেছি cos থিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা cos থিটার মান। এবার আমরা এখানে L1 L2 M1 M2 N1 N2 মান আমরা এখানে প্রতিস্থাপন করে দেব। L1 এর মান হলো তোমার a1 রুট a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার। এখানটা হবে a2 রুট ওভার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। তারপরে একইভাবে আমাদের b1 রুট a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার এবং b2 সমান হবে a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার প্লাস c1 রুট a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার c2 a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। একটু দেখো, এই আমরা L1 L2 মান বসিয়েছি, M1 M2 মান বসিয়েছি, N1 N2 মান বসানো হলে আমরা সরলের কাজ করব। সবগুলা হরে একই জিনিস দেয়া আছে, দেখো সবগুলার হরে আমাদের একই ফিগার দেয়া আছে। এবার আমরা লিখব, সুতরাং cos থিটা সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এই রুট হবে দুইটা অংশ a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার, আর একটা আসবে a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এই দুটো অংশ, এটা হলো দিক কোসাইন। দুইটা রেখা a1 b1 c1 এবং a2 b2 c2 দিকানুপাত বিশিষ্ট রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এর আগে আমরা যে সূত্র দেখিয়েছি এখানে, এটা হলো যদি তোমার দিক কোসাইন দেয়া থাকে,
L1 M1 N1 L2 M2 N2 এগুলো হলো দিক কোসাইন। যদি দিক কোসাইন দেয়া থাকে আমাদের, তাহলে পরে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা মধ্যবর্তী কোণ থিতা বের করব। আর যদি দিকানুপাত দেয়া থাকে A1 B1 C1 A2 B2 C2 দিকানুপাত যদি দেয়া থাকে আমাদের, তাহলে পরে এই সূত্র ব্যবহার করে আমরা মধ্যবর্তী কোণ ব্যবহার করব। এখন লম্ব দেখাবো। লম্ব হলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এত জিরো হবে, আড়াআড়িভাবে জিরো হয়ে যাবে, এটা থাকবে। কেমন? নিচে না লিখে আমরা উপরে চলে যাচ্ছি, উপরে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখো এই A1 B1 C1 A2 B2 C2 দিক অনুপাত বিশিষ্ট রেখাদ্বয়ের থিতা হলে এই যে এটা আসলো, থিতা হলে cos theta equal to A1 A2 B1 B2 C1 C2 A1 square B1 square C1 square root A2 square B2 square C2 square। জাস্ট এই সূত্রটাই, এইটাকে আমরা এখানে ডিটেইলস লিখলাম। এখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, থিতা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু A1 A2 plus B1 B2 plus C1 C2 root A1 square B1 square C1 square into root over A2 square B2 square C2 square। cos 90 ডিগ্রি মান 0, আড়াআড়িভাবে গুণ করলে, সুতরাং A1 A2 B1 B2 plus C1 C2 equal to 0। এই সূত্র হলো, যদি দিকানুপাত দেয়া থাকে তাইলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। আলটিমেটলি এই শর্তটা ফুলফিল হলে পরে তাহলে আমরা বলতে পারবো যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে। এখন আমরা আবার দেখব যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত, রেখা দুইটি পরস্পর সমান্তরাল সমান্তরাল হওয়ার শর্ত A1 A2 B1 B2 C1 C2, এই শর্ত প্রয়োগ করলে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে জাস্ট আমরা সূত্রগুলো একটু আলোচনা করে নিলাম। কখন এই সমান্তরাল হবে দুটি রেখা, কখন লম্ব হবে, এবং দিক কোসাইন দেয়া থাকলে কোন সূত্র আমরা ব্যবহার করব, দিকানুপাত দেয়া থাকলে কোন সূত্র আমরা ব্যবহার করব। এবার আমরা বই থেকে আমরা কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব। দেখো তোমরা বই দেখো, বইতে ষষ্ঠ অধ্যায়, আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়তেছিলাম। ষষ্ঠ অধ্যায়ে আমরা 337
ফেজ। ষষ্ঠ অধ্যায় দেখো পেজ নাম্বার 337, অঙ্কের নাম্বার হইল 18, 18 নম্বর অঙ্ক। দুইটা তিনটে বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। ও ফি কিউ দিক কোসাইন বের করার জন্য বলছে সরলরেখার দিক কোসাইন নির্ণয় কর। আমরা দিক কোসাইন আমরা বের করব, যে দেওয়া আছে পি বিন্দু স্থানাঙ্ক 2 - 3 4, পি বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 2 3, এবং মূল বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। এটা তাহলে তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা দিক কোসাইন বের করব। দিক কোসাইন বের করতে হলে আমাদের প্রথমে আমাদের দিক অনুপাত বের করতে হবে। তাইলে আমরা ধরে নেই, আমরা লিখে নেই, মনে করি ওফি রেখার দিকানুপাত, ওফি রেখার দিকানুপাত হইল 0, ওফি 2 - 0 -3 - 0, আর একটা হলো আমাদের 4 - 0। তার মানে আমরা যে সূত্র লিখলাম x2 - x1, y2 - y1, z2 - z1, এগুলা হলো গিয়ে আমাদের দিকানুপাত বের করার সূত্র, ওফি রেখার দিকানুপাত। তাইলে আমাদের দিকানুপাত আমরা পেলাম 2 - 3 4 দিকানুপাত। হ্যাঁ, ধরি এগুলা হইল, ধরলে আমরা a1 b1 c1 = 2 - 3 4, এইটা আসলে আমাদের ওফি রেখার দিকানুপাত। এবং ও কিউ রেখার দিকানুপাত, ও কিউ রেখার দিকানুপাত একইভাবে -1 - 0 2 - 0 3 - 0, এই একই সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম। এখানটা তুমি পাইবা -1 2 3, এই পেলাম আমরা -1 2 3। কেমন? এটাকে আমরা ধরে নিলাম a2 b2 c2, a2 b2 c2 -1 2 3। কেমন? এই যে ওফি এবং ও কিউ রেখার দিকানুপাত আমরা বের করে নিলাম। তারা চেয়েছে আমাদের কাছ থেকে ওফি এবং ও কিউ রেখার, ওফি ও কিউ এবং ফি কিউ রেখার দিকানুপাত, দিক কোসাইনটা তারা চাইছে, দিক কোসাইন। তাইলে ফি কিউ রেখার দিক কোসাইন এবং ফি কিউ রেখার ফি কিউ রেখার দিকানুপাত, একই সূত্র। কিউ বিন্দু স্থানাঙ্ক আগে আসবে -1 -2, -1 -2, তারপরে 2 + 3
তারপরে এখানটা আসবে 3 মাইনাস 4, তার মানে -3 5 -1। এই দাঁড়াবে আমাদের পিকিউ রেখার -3 5 -1 পিকিউ রেখার দিক অনুপাত। এটাকে যদি আমরা ধরে নিলাম A3 B3 C3 ইকুয়াল টু -3 5 -1। এই আমাদের তিনটা রেখা OP OQ PQ, এই তিনটা রেখার দিক কোসাইন বের করতে হবে। দিক কোসাইন বের করতে হলে যেহেতু স্থানাঙ্ক দেয়া আছে, স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা দিকানুপাত আমরা বের করে নিলাম। আবার দিকানুপাত যদি বের করে নেই তাহলে দিক কোসাইন বের করার সূত্র আমরা অনুযায়ী আমরা করব। দিক কোসাইন বের করার সূত্র হলো এরকম, ধরো L ইকুয়াল টু A √A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে এখন আমরা পিকিউ রেখার দিক কোসাইন, এই তো এটুকু আমরা এই অংশের মধ্যে আমরা ভাবতেছি যে এই অংশের মধ্যে আমরা লিখব। এই অংশটা আমাদের থাকুক, তোমরা একটু দেখে নাও 18 নম্বর অঙ্ক। সবাই বইটা খুলে যদি নিতে পারো তাহলে কোনো কারণে আমাদের কোনো লেখা যদি তোমাদের দেখতে সমস্যা হয়ে থাকে তাহলে বইয়ের হেল্প নিলেও তোমরা এই জিনিসগুলো সেখানে পাবে। সুতরাং OQ OP রেখার দিক কোসাইন মনে করো, এটাকে তুমি L1 মনে করো। L1 হইল এই যে আমি 2 লিখলাম এখানে, আর এখানে স্কোয়ার চলে আসবে, 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই তার মানে 2 × 4 = 16, 16 × 9 = 25, 28 × 29 29। এই যে কোনো একটা অনুপাত উপরে চলে আসবে আর নিচে বর্গের সমষ্টির বর্গমূলটা হবে। তারপরে M1 যদি আমরা মনে করি, M1 এখানে আসবে -3 √29, N1 4 √29। OP রেখার দিক কোসাইন কোন সূত্র ফলো করে লিখলাম? এই সূত্রটা ফলো করে লিখলাম আমরা। কেমন? এই সূত্র ফলো করে আমরা দিকানুপাত যে কোনো একটা অনুপাত নিলাম, নিচে অনুপাতগুলার বর্গের সমষ্টি বর্গমূল। আচ্ছা, এটা হলো OP রেখার দিক কোসাইন। OQ রেখার দিক কোসাইন, OQ রেখার OQ রেখার দিক কোসাইন, এই যে OQ রেখার দিকানুপাত হলো এটা। OQ রেখার মনে করো L2 -1, এখানটা আমাদের -1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এই মাইনাসটা, আচ্ছা মাইনাসটা থাকলো এখানে -1, আর নিচে আমাদের 9 10 আর 12 13 14। রুটের ভিতরে ক্যালকুলেশন করলে 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 9 4 13 আর 1 14। এই আসবে আমাদের L2।
L2 দেখো একইভাবে M2 যদি আমরা বলি M2 তাহলে এখানে আছে -1, এখানে আছে 2 ডিভাইডেড বাই √14 এবং N2 হলো 3 ডিভাইডেড বাই √14। এই যে দেখো আমরা যে অঙ্কটা করতেছি সেখানে 2টা 3টে বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, ও ফি কিউ এর স্থানাঙ্ক দেয়া আছে, আমাদের বের করতে হবে দিক কোসাইন। তাহলে দিক কোসাইন বের করার আগে আমরা দিকানুপাত বের করব। দিকানুপাত বের করার সূত্র হইল এই সূত্র থেকে আমরা দিকানুপাত বের করব। দিকানুপাত বের করার পরে আমরা দিক কোসাইন বের করব। দিক কোসাইন বের করার এই যে একটা অংশ দেখালাম আমরা এল, একইভাবে এম এন একই নিয়মে আমরা বের করব 2টা রেখা। এবার আবার আমরা তৃতীয় রেখার এই রেখার পিকিউ রেখার দিক কোসাইন যদি আমরা বের করতে যাই, পিকিউ রেখার দিক কোসাইন আবার পিকিউ রেখার পিকিউ রেখার দিক কোসাইন ধরো L3 হলো কত -3, আমরা এখানে নিয়ে আসলাম -3, এই পাশে নিয়ে আসবো আমরা -3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার ইকুয়াল টু -3। আর এখানটা আসলে আমাদের 25 আর 9 37 রেখে 35, এই যে আমাদের। এবং M3 হলো 5 এখানে আসবে আমাদের 35 এবং N3 -1 √35। এই তিনটা রেখার আমরা দিকানুপাত আমরা বের করলাম। দিকানুপাত বের করার পরে আমরা দিক কোসাইন আমরা বের করছি। এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি 16তে আসছে। তো সুতরাং 16তে আসছে, এটা একদিকে যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি অন্য অঙ্কের ভিতরেও এই কাজটুকু করা লাগে। অন্য অঙ্কের মধ্যে আমাদের যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমাদের দিকানুপাত বের করতে হয়, দিকানুপাত বের করলে দিক কোসাইন বের করতে হয়, বা দিক কোসাইন দেয়া থাকলে এই যে আমরা এই মানগুলো আমরা বের করতে পারি। এই জিনিসগুলা বের করলে তারপরে তারা লম্ব হবে কি না সে জিনিস আমরা জানতে পারবো, তারা সমান্তরাল হবে কি না সে জিনিস আমরা প্রমাণ করে দিতে পারবো। যার কারণে আমরা যে সূত্রগুলা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আজকেও শুরু দিকে আমরা ওই সূত্রগুলা নিয়ে আলোচনা করছি। সেই সূত্রেরই প্রয়োগ, এই অঙ্কটা করলাম আমরা, সেই সূত্রের প্রয়োগ, সেই সূত্রের ধারাবাহিকতা। এখন আমরা আরও 1-2টো অঙ্ক আমরা দেখব। দেখো এটা আমরাই একটু মুছে নিলাম, 18 অঙ্ক করছি। আচ্ছা, এবার আমরা 25 অঙ্কটা দেখি। 25 নম্বর অঙ্কটা করব।
অঙ্কের নাম্বার আমাদের এটা পেজ নাম্বার 340 অঙ্কের নাম্বার হলো আমাদের 25। এখানটা বলা আছে দুটি সরলরেখার দিক কোসাইন দেয়া আছে। এত দ্বারা নির্দিষ্ট রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো এবং দেখাও যে তারা পরস্পর লম্ব। রেখাদ্বয়ের দিক কোসাইন আমরা বের করব। দিক কোসাইনের সম্পর্ক দেয়া আছে, সেখান থেকে আমরা দিক কোসাইন বের করব এবং দুইটা রেখা পরস্পর লম্ব সেটা আমরা দেখব। দেওয়া আছে বা গিভেন বলে আমরা লিখব। আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন ইকুয়াল টু 0 এক নং সমীকরণ, এবং এল এম এম এন এন এল ইকুয়াল টু 0। এখন আমরা এক নং সমীকরণ থেকে পাই মানে কি এই মাইনাস এনটাকে রেখে ওদেরকে এদিকে পাঠাই দিব, মাইনাস টুয়াইস এল মাইনাস টুয়াইস এম। তার মানে মাইনাস এন ইকুয়াল টু মাইনাসটা কমন নিলে টুয়াইস এল প্লাস টুয়াইস এম, সুতরাং এন ইকুয়াল টু টুয়াইস এল প্লাস টুয়াইস এম। এনের একটা মান আমরা বের করে নিলাম। এনের এই মানটা এটাকে আমরা 2 নং সমীকরণ আমরা দেব। 2 নং সমীকরণে আমরা এনের মানটা আমরা বসিয়ে নেব। 2 নং সমীকরণে এনের মান বসিয়ে পাই। এনের মান বসাবো, তাইলে আমাদের এখানে এল আর এন হবে টুয়াইস এল প্লাস টুয়াইস এম প্লাস এম এন টুয়াইস এল প্লাস টুয়াইস এম প্লাস টুয়াইস এল প্লাস টুয়াইস এম এল ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখি এখানে টুয়াইস এল স্কোয়ার, না এখানে তো হচ্ছে টুয়াইস, আমরা বসাচ্ছি তো এল এম। প্রথমটা হচ্ছে এল এম, পরেরটা এম আছে, এন এর মানটা আমরা এখানে স্থাপন করলাম, এন আছে। আচ্ছা, তাহলে এল এম প্লাস টুয়াইস এল এম প্লাস টুয়াইস এম স্কোয়ার প্লাস টুয়াইস এল স্কোয়ার প্লাস টুয়াইস এল এম ইকুয়াল টু 0। এল এম ইকুয়াল টু 0। তাহলে আমাদের এল স্কোয়ার টুয়াইস এল স্কোয়ার টুয়াইস এম এল 1 ml 3 টুয়াইস এম এল 5 প্লাস 5 এল এম আর প্লাস টুয়াইস এল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা মিডল ফ্যাক্টর করে নিব। হ্যাঁ, এটা হচ্ছে টুয়াইস এম স্কোয়ার, এল স্কোয়ার লিখছি, তাইলে এম স্কোয়ার বাকি আছে। হ্যাঁ, টুয়াইস এল স্কোয়ার আমরা সামনে নিয়ে গেছি, এম স্কোয়ার বাকি। এবার আমরা মিডল ফ্যাক্টর করব 2 দুগুণে 4, টুয়াইস এল স্কোয়ার প্লাস 4 এল এম প্লাস এল এম প্লাস হলো টুয়াইস এম স্কোয়ার ইকুয়াল টু 0। 2 দুগুণে 4, 4 একে 4। তাইলে এখানটা আমরা টুয়াইস এল কমন গেলে এল প্লাস টুয়াইস এম, এল প্লাস টুয়াইস এম প্লাস এম গেলে এল প্লাস
টোয়াইস এম ইকুয়াল টু 0। আমরা সমাধান করলে দুইটা কমন যাবে, এল প্লাস টোয়াইস এল প্লাস এম ইকুয়াল টু 0। এখানে আমরা দুইটা সমীকরণ আমরা এখন পেয়ে গেলাম, টোয়াইস এল প্লাস এম 0, এল প্লাস টোয়াইস এম। আচ্ছা, 2 নং সমীকরণ পর্যন্ত আমরা আলোচনা করেছি। হ্যাঁ, উঠাই নাও, তোমরা একটু দেখে নাও। টোয়াইস এল। আচ্ছা, এবার আমরা সুতরাং টোয়াইস এল প্লাস এম ইকুয়াল টু 0 এটাকে আমরা 3 নং সমীকরণ, এবং এল প্লাস টোয়াইস এম ইকুয়াল টু 0 এটাকে আমরা 4 নং সমীকরণ আমরা বের করে নিলাম। এখন আমরা এই দুইটা সমীকরণের সাথে তুলনা করে নেব। 1 নংয়ের সাথে এই দুইটা সমীকরণ আমরা তুলনা করব, একের সাথে 3 এবং 4, একের সাথে 3 এবং 4 এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে নিব। তোমরা একটু দ্রুততার সাথে লিখে ফেলো, আমাদের হাতে সময় একটু কম আছে। তাহলে 1 ও বজ্রগুণন নীতির সাহায্যে 1 ও 3 নংকে সমাধান করে পাই। কেমন? বজ্রগুণন নীতির সাহায্যে 1 ও 3 নংকে সমাধান করে পাই। 1 আছে টোয়াইস এল প্লাস টোয়াইস এম মাইনাস এন ইকুয়াল টু 0, আর 3 আছে টোয়াইস এল প্লাস এম প্লাস 0 ইকুয়াল টু 0। এন নাই, এই জন্য আমরা 0 ধরলাম। এখন আমরা বজ্রগুণনের সাথে যদি সমাধান করি, তাহলে এল 0 প্লাস 1 ইকুয়াল টু এম, এর ক্ষেত্রে আসবে -2 -0, তারপরে আসবে আমাদের, আচ্ছা এটা এদিকে যাবে -2, তারপরে আমাদের 2 -4 আমাদের এখানে আসবে এল বাই 1, তারপরে এম বাই -2, এন বাই -2। কেমন? ইকুয়াল টু স্কোয়ার যদি আমরা দেই, যে আমাদের √, এল স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ার, আর এখানে বর্গ করব, বর্গ করলে 1 স্কোয়ার 1 হবে, 2 স্কোয়ার 4 হবে, 2 স্কোয়ার 4 হবে। কেমন? 9 মানে 3 হবে, আর ওখানে 1 হবে। তাহলে এল বাই 1, তারপরে এম বাই -2, এন বাই -2 ইকুয়াল টু 1/3, 1/3। সেক্ষেত্রে আমাদের সুতরাং এল ইকুয়াল টু 1/3, এম ইকুয়াল টু -2/3, এন ইকুয়াল টু -2/3। এই যে এটা হলো কি আমাদের একটা দিক কোসাইন। ধরি L1 M1 N1 ইকুয়াল টু 1/3 -2/3 -2/3। 1 এবং 3 নং সমীকরণ সমাধান করে আমরা L1 M1 N1 আমরা বের করছি। এটাও আমাদের একটা চাওয়া ছিল,
কোশ্চেনে বলা ছিল দিক কোসাইন বের করার। আমরা দিক কোসাইন বের করলাম, একটা দিক কোসাইন আর একটা ডিরেকশন আর একটা দিক কোসাইন, 4 নং সূত্র প্রয়োগ করে আমরা আর একটা দিক কোসাইন আমরা বের করব। উপরের একটা অংশ আমরা মুছতে হয়, এই অংশটা আমরা মুছে ফেললাম। এখন 1 এবং 4 নং সমীকরণকে বীজগণিতের সাথে সমাধান করে পাই। 1 এবং 4 নং সমীকরণকে বজ্রগুণন নীতিতে বজ্রগুণনীতে সমাধান করে পাই। 1 কত আছে? টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন ইকুয়াল টু 0। 4 নঙ্গে আছে এল প্লাস টুয়াইস এম প্লাস 0। এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। সুতরাং এল ইকুয়াল টু বজ্রগণিতে সমাধান করলে 0 প্লাস 2, এ কর্নার 0 হয়ে যাবে, সূত্রের মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 হয়ে যাবে। আর এম এর ক্ষেত্রে হবে -1 -0। এই এর ক্ষেত্রে -1 -0। আর এন যখন আসবে তখন আসবে 4, 2 2 4, 4 -2, 4 -2। তাইলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি L/2 m/-1 n/2। তার মানে আমরা এখানে পাবো L² প্লাস m² প্লাস n², এটার মান 1। আর এখানে আমরা 2 দুগুণে 4, 1 2 দুগুণে 4 ইকুয়াল টু, এটা আমাদের হয়ে যাবে 1/√9। তার মানে আমাদের হয়ে যাবে 1/3। 1/3 হলে সুতরাং L ইকুয়াল টু 2/3, m ইকুয়াল টু -1/3, n ইকুয়াল টু 2/3। এই মানগুলো আমাদের আসলো 2/3 -1/3 2/3। দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন, প্রথম সরলরেখার দিক কোসাইন, এগুলো হলো প্রথম সরলরেখার দিক কোসাইন, এবার দ্বিতীয় রেখার দিক কোসাইন। সুতরাং আচ্ছা ধরি L2 M2 N2 সমান 2/3 -1/3 2/3 দিক কোসাইন। এখন আমাদের প্রমাণ করতে হবে এগুলা লম্ব, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা এইটা এখন আমরা প্রমাণ করব। এই দিকের অংশটা আমরা একটু মুছে ফেললাম, এদিকের অংশটা মুছে ফেললাম। দেখো আমাদের দুইটা রিলেশন দেয়া আছে, এল এম এন এর দুইটা রিলেশন, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। দুইটা সমীকরণকে সমাধান করে দিক কোসাইন বের করতে বলছে। আমরা দিক কোসাইন বের ধরছি প্রথম রেখার দিক কোসাইন L1 M1 N1 এবং দ্বিতীয় রেখার দিক কোসাইন L2 M2 N2। এখন আমরা এগুলা মানগুলা বের করব। এখন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এই মানগুলো আমরা বের করছি। এগুলা মান আমরা লিখব। এগুলো মান আমরা বের করলে L1 এর মান উপাশে আমার মোছা হয়ে গেল। L1 এর মানটা আমরা এখান থেকে একটু আমরা দেখে নিলাম। L1 এর মান -1/3, তারপরে তোমার L2 মান হলো 2/3, -1/3 2/3 প্লাস M1 এর মান ছিল 2/3,
এটা প্লাস ছিল মনে হয়, এটা -2/3 -2/3, তারপরে এখানে ছিল -1/3 প্লাস এটাও ছিল বোধহয় -2/3, আর এখানে আসলো 2/3। এখানে মানে L1 এর মান হলো প্রথম আমার এখানে মান দেয়া ছিল L1 M1 N1 L2 M2 N2, তাইলে আমাদের এখানে আসে 2/9 প্লাস 2/9 মাইনাস 4/9। এখন আমরা লসাগু যদি করি 9, 2 + 2 - 4 = 0। তাহলে আমরা লম্ব হওয়ার শর্ত, যেহেতু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 = 0, সুতরাং রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। এই আমরা প্রমাণটা করলাম। আমরা একটু দেখে নেই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 17তে আসছে। এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2017, ন্যাশনাল ইউনিভার্সিটি 17তে আসছে 25 নম্বর অঙ্কটা। সেখানে দিক কোসাইনের দুইটা রিলেশন দেয়া আছে, সেখান থেকে দিক কোসাইন বের করতে হবে দুইটা রেখার। সেটা আমরা করলাম। L1 L2 L1 M1 N1 এবং L2 M2 N2 আমরা ধরছি, তাদেরকে ধরে আমরা তারপরে আমরা L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এর মান বের করে নিলাম। এর মানটা 0 হলো। তাহলে যেহেতু এত ইকুয়াল টু 0, সুতরাং রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। একটু আগে আমরা আজকের ক্লাসের শুরুতে আমরা দেখলাম যে cos θ = L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। সেই ক্ষেত্রে থিতার মান যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি মান 0, সেক্ষেত্রে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 মান 0 হবে। এই আমরা গোটা করলাম, 25 নম্বর অঙ্কটা করলাম। তার মধ্যে তোমরা যে কাজটা আমি দিচ্ছি 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর এবং 36, এখানে 4টা প্রবলেম দিলাম তোমাদের। তোমরা এই প্রবলেমগুলা বই থেকে দেখে একটু হেল্প নিয়ে নিজেরা চেষ্টা করে এগুলা করে নিবা, কারণ আমাদের আসলে হাতে ঠিক পর্যাপ্ত সময় ওইরকম নাই। আমাদের আরও কিছু জিনিস রয়ে গেছে। পরের ক্লাসে মানে আগামী সোমবার আমরা 7ম অধ্যায় দ্য প্লেনস, 7ম অধ্যায় সমতলের অধ্যায়টা আমরা পড়ব। এই জিনিসগুলো তোমরা একটু দেখো, ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এই করোনাকালীন সময় তোমরা বাইরে ঘোরাফেরা না করে বাসায় বসে একটু সময়টা কাজে লাগাও, কারণ আসলে কবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না। কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই হুড়মুড় করে এই সমস্ত পরীক্ষাগুলা শুরু হয়ে যাবে। আর আগেও তোমাদের সাথে বলেছি, তোমাদের আগে 15 নম্বর ইনকোর্স ছিল, আর পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 60 নম্বর ছিল। আমাদের মোট কোর্স হলো 75, আর এখন হয়তো ইনকোর্স থাকবে না, 75 নম্বরেরই তোমাদের ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো শর্ট প্রশ্ন আগে ছিল 3 নম্বর, এখন হয়তো শর্ট প্রশ্ন হয়তো 4 নম্বর হয়ে যাবে, আর ব্রড প্রশ্ন ছিল 7 নম্বর, হয়তো ব্রড প্রশ্ন 8 নম্বর, এরকম হয়ে ওই 15 নম্বর এদিকে এসে অ্যাডজাস্ট হবে। তোমরা যদি মনে করো যে
পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার কলেজে যাব, আবার ক্লাস হবে, ইনকোর্স হবে, তারপরে কখন ফর্ম ফিল আপ হবে। আসলে ঠিক বিষয়টা এই রকম ভাবা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই তখন তোমার এই পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি নিজকে ওইভাবে প্রস্তুত রাখো, ক্লাসগুলোকে গুরুত্ব দিয়েই তুমি দেখার চেষ্টা করো, ক্লাসটা ফলো করো, সাথে সাথে বইতে এই অঙ্কগুলা প্রবলেমগুলো সলভ করা আছে, দেখলে তোমার ওই সলভ করা প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করো। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।